বন্ধনে আবদ্ধ মৌলিক পদার্থের অণুগুলিকে আমরা সমযোজী অণু বলে থাকি। যেমন সমযোজী অণু কি কি দেখো, এখানে শুধুমাত্র মৌলিক পদার্থের পরমাণু মিলে যুক্ত হয়েছে। হাইড্রোজেন, তোমরা খেয়াল করে শোনো, কথা না বলে খেয়াল করে শোনো। হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। আমি এই শোনো, তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমার এই ক্লাসের শেষে আমি দিয়েছি, অ্যাসাইনমেন্ট সম্পর্কে শেষে দিচ্ছি, শেষে পাবে অ্যাসাইনমেন্ট। আমরা প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা জমা দিব সেটা আমরা এই শেষেই পাবো। দেখো, যেমন সমযোজী অণু যেগুলো মৌলিক অণু সেগুলো এরকম হয় যে দুটো হাইড্রোজেন পরমাণু মিলে H2O, না দুটো নাইট্রোজেন পরমাণু মিলে না N2, দুটো অক্সিজেন মিলে O2, দুটো ক্লোরিন মিলে Cl2, এমনি ভাবে ব্রোমিন 2। এগুলো সব মৌলিক অণু, এগুলো সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, অর্থাৎ ইলেকট্রন শেয়ার করে এই যৌগগুলো গঠিত হয়েছে। তারপরে দেখো সমযোজী যৌগ, সমযোজী যৌগ যেগুলো একাধিক পরমাণু থাকে যে অণুতে, সেগুলো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যদি যুক্ত হয় এগুলো আমরা সমযোজী যৌগ যৌগ বলে থাকি, যেটা আমি সংজ্ঞায় বললাম। যেমন উদাহরণ দেখো আমি দিয়েছি CH4, মিথেন, পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। এই সমস্ত তোমরা খেয়াল করো, যদি ব্যস্ত ওই অ্যাসাইনমেন্টের জন্য ব্যস্ত না হয়ে শুধু এই যে সমযোজী বন্ধন আলোচনার শেষেই আমি অ্যাসাইনমেন্ট কি তোমার প্রথম সপ্তাহে কি এই সপ্তাহে জমা দিতে হবে সেটা আমি লিখে দিয়েছি, এবং আমি বলবো এবং স্ক্রিনেও দেখতে পারবে। একটু ধৈর্য ধরে খেয়াল করো যে কিভাবে আমরা এই সমযোজী বন্ধন কাকে বলে এবং তা কিভাবে গঠিত হয় তা আমি বিভিন্ন ছবি এবং ভিডিওর মাধ্যমে দেখাইছি, একটু খেয়াল করে দেখো। এবার এই সমস্ত যে অণু, যেমন এই যে সমযোজী যৌগ এবং সমযোজী মৌলিক অণুগুলো শেয়ার করে যে হয়, ইলেকট্রন শেয়ার করে, এর কারণ হলো কি দেখো, প্রত্যেকটা পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চায়। সে উদ্দেশ্যে সমস্ত পরমাণু সর্বশেষ শক্তি স্তরে তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের উদ্দেশ্যে ইলেকট্রন শেয়ার করেই যৌগ গঠন করে। সাধারণত দুটি অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের প্রবণতা থাকে, আবার ইলেকট্রন গ্রহণ করতেও পারে। সব পরমাণু স্থিতিশীলতা অর্জনের জন্য তারা সব পরমাণু স্থিতিশীলতা অর্জনের জন্য তারা ইলেকট্রন শেয়ার করে অথবা ইলেকট্রন গ্রহণ করে। আবার ইলেকট্রন গ্রহণ যেমন ধরো ক্লোরিনের একটি পরমাণু, সে একটি হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে HCl সমযোজী যৌগটি গঠন করে। আবার সোডিয়ামের থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন কিন্তু সোডিয়াম ক্লোরাইড নামক আয়নিক যৌগটাও গঠন করতে পারে। ক্লোরিন এই দুই ধরনের শেয়ারও করতে পারে আবার গ্রহণও করতে পারে। শেয়ার করে সমযোজী যৌগ HCl গঠন করতে পারে, গ্রহণ করে যেমন সোডিয়ামের সাথে আয়নিক যৌগ গঠন করতে পারে। আয়নিক যৌগের ক্লাস আমি গত ক্লাসে করাইছিলাম, তোমরা যারা জয়েন করেছিল তারা তাদের মনে আছে। অর্থাৎ ধাতু সময় ইলেকট্রন শেয়ার করে না, কিন্তু অধাতু সময় ইলেকট্রন শেয়ারও করতে পারে আবার গ্রহণ করতে পারে। এরপরে দেখো একটা আমি পানির অণু এবং মিথেন অণুর ইলেকট্রন শেয়ারের একটা চিত্র দেখাইছি, খেয়াল করো। দেখো পানিতে আমরা পানির সংকেত কি জানি, H2O, তাই না? H2O, দেখো H2 তার মানে অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত হয়। অক্সিজেনের বহিঃস্থলে দেখো 6টা ইলেকট্রন আছে, আর হাইড্রোজেনের বহিঃস্থলে একটা করে হাইড্রোজেন তো মাত্র একটা ইলেকট্রনই আছে। আমি হাইড্রোজেনের ইলেকট্রনটাকে ক্রস চিহ্ন দিয়ে দেখাইছি, আর অক্সিজেনের ইলেকট্রন গুলো ডট চিহ্ন দিয়ে দেখাইছি। দুই পাশে দুটো হাইড্রোজেন, অক্সিজেনের এই দেখো অযুগ্ম দুটো ইলেকট্রন রয়েছে, এই দুটো ইলেকট্রনের সাথে দুইটা হাইড্রোজেন শেয়ার করলে অক্সিজেনের কিন্তু নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো ইলেকট্রন কাঠামো অর্জন করে, তার মানে অষ্টক পূর্ণ করে। আবার হাইড্রোজেন তার নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতো কাঠামো অর্জন করে। এই দেখো খেয়াল করে H2O, যখন এখানে দেখাচ্ছে যে হাইড্রোজেনের ক্রস দিয়ে দেখানো হয়েছে যে ইলেকট্রন, হাইড্রোজেনের ইলেকট্রনটা, এবং অক্সিজেনের ডট দিয়ে দেখাইছে ইলেকট্রন। এখানে কিন্তু অক্সিজেন তার নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতো কাঠামো অর্জন করেছে। সেই কারণে এখানে সে শেয়ার করেছে। এবং অক্সিজেন তার দেখো বাইরের সেলে ওই যে হাইড্রোজেন থেকে দুটো ইলেকট্রন দিয়ে মোট 8টা ইলেকট্রন, অর্থাৎ নিয়নের মতো মোট অক্সিজেনের মোট ইলেকট্রন কিন্তু 8টা, আর বাইরের সেলে আছে 6টা।
তাহলে আরো দুটো পাইলো, তাহলে বাইরের শেলে 8টা হলো, আর এমনি 1s অরবিটালে দুটো ইলেকট্রন অক্সিজেনে আছে, তাহলে ওইখানে 2টো আর এখানে হয়েছে 8টা, এখানে কিন্তু 10টা। নিয়নের ইলেকট্রন কাঠামো কিন্তু সেই 10টা ইলেকট্রনই আছে, কাজেই নিয়নের কাঠামো অর্জন করেছে অক্সিজেন, আর হাইড্রোজেন অর্জন করেছে হিলিয়ামের মতো কাঠামো। এখানে আবার দেখো মিথেন, মিথেন অণুটা দেখো CH4, অর্থাৎ একটা কার্বন পরমাণুর সাথে 4টা হাইড্রোজেন শেয়ার করে, 4টা হাইড্রোজেন পরমাণু 4টা ইলেকট্রন শেয়ার করে এই মিথেন অণুটা গঠন করে CH4। তা সেখানেও আমি ওই ইলেকট্রন ক্রস চিহ্ন, হাইড্রোজেনের ক্রস চিহ্ন দিয়ে এবং কার্বনের ইলেকট্রন ডট চিহ্ন দিয়ে, দেখো কার্বনেরও বাইরের শেলে 8টা হয়েছে, আবার প্রত্যেকটা হাইড্রোজেনের 2টা করে ইলেকট্রন হয়েছে, এবং কার্বন হয়েছে কার মতো, কার্বন হয়েছে নিয়নের মতো, আর হাইড্রোজেন হয়েছে কিন্তু হিলিয়ামের মতো। যেহেতু আমাদের সময় লিমিটেড, এই জন্য আমি খুব দ্রুত বলে যাচ্ছি, স্ক্রিনে দেওয়া আছে এবং আমাদের এটা ডাউন দেওয়া হবে, রেকর্ড করা হচ্ছে, এখানে পরবর্তীতে ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে ছেড়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে দেখতে পারবে। এরপরে দেখো এর এরপরে দেখো সমযোজী বন্ধনের উদাহরণ, যেহেতু আমি মিথেন দিয়েছি ওখানে ছবিতে, সেই মিথেন কিভাবে গঠন হয়, সে কিভাবে তুমি পরীক্ষার খাতায় লিখবে, সেই লেখার পদ্ধতি আমি কিন্তু দেখাই দিচ্ছি। দেখো সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়ার জন্য মিথেনের কথা আমরা ধরা যাক, ধরে নিতে পারি, সেখানে কার্বনের ইলেকট্রন দেখো 6টা, এখানে ইলেকট্রন বিন্যাস এভাবে দেখাতে হবে 1s2 2s2 2p2, আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন 1s1 দেখাতে হবে। কার্বনের শেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে, কার্বনের নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জনের জন্য আরো 4টি ইলেকট্রন প্রয়োজন হয়। সেক্ষেত্রে কার্বনের একটি পরমাণু হাইড্রোজেনের 4টি পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে শেষ স্তরে অষ্টক পূর্ণ করে। যে কথাগুলো আমি ওই ছবি দেখানোর সময় বলেছি, ঠিক সেই কথাগুলো আবার দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি লিখে দিয়েছি সেভাবেই, তোমার কোনো সময় মানে কোনো মতেই কষ্ট হবে না বুঝতে। যেহেতু হাইড্রোজেনের শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে, কাজেই ইলেকট্রন শেয়ার করে নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের ইলেকট্রন কাঠামো অর্জন করে, এভাবে মিথেন অণু গঠিত হয়। সুতরাং মিথেন একটি সমযোজী যৌগ। এবার দেখো এই কিভাবে তার, যেহেতু আমরা অরবিটালের মাধ্যমে অর্থাৎ তার কক্ষপথের ইলেকট্রনের মাধ্যমে শেয়ার কিভাবে হয় সেটাও আমি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। কার্বন এবং মিথেন অণুটাতে দেখো, এটা একটা মিথেন অণু, হাইড্রোজেনের এরকম অরবিটালে একটা ইলেকট্রন আছে, যা দেখানো হয়েছে। দেখো এখানে এই শেয়ার ইলেকট্রন দেখাই দিচ্ছে, বাম পাশের এটা হলো হাইড্রোজেনের, আর এই ডান পাশে এটা হলো কার্বনের। দেখো একটা কার্বনের বাইরের সেলে 4টা ইলেকট্রন আছে, এই একটা এখানে একটা 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 মোট 4টা ইলেকট্রন আছে, 4টা হাইড্রোজেন চারদিক থেকে শেয়ার করে এভাবে সে গঠন করে। এটা আমরা অরবিটাল চিত্রের মাধ্যমে এটা বুঝতে দেখতে পারি, সেটা দেখো তোমরা। এবার দেখো সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া বোঝার জন্য, আরো সুবিধার জন্য আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি, সেটা দেখে তোমরা আরো ক্লিয়ার ভাবে সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া বুঝতে পারবে। স্যার, হ্যাঁ বলো। স্যার কেন্দ্রীয় পরমাণুটা আসলে কি স্যার? কেন্দ্রীয় পরমাণু বলতে যেমন মিথেন অণুটা, মিথেন অণুতে 4টা হাইড্রোজেন আছে আর একটা কার্বন আছে। এখানে কিন্তু কার্বনটা ভিতরে কার্বনের সাথে যুক্ত হয়েছে তার যোজনী বেশি, এবং যার সাথে যুক্ত হয়েছে হাইড্রোজেন সাথে কার্বন, এখানে কার্বনটা কিন্তু কেন্দ্রীয় পরমাণু। যেমন H2SO4 সালফিউরিক অ্যাসিড, এখানে সালফিউরিক অ্যাসিড তুমি লিখতে যায়, তুমি দেখো সালফার এবং অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, এখানে সালফারটাকে আমরা কেন্দ্রীয় পরমাণু বলবো। থ্যাংক ইউ। দেখো এই ভিডিওটা খেয়াল করো, বলো বলো। স্যার বেরিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু, স্যার বেরিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু তো বেরিয়াম। এই সেক্ষেত্রে বইতে লেখা আছে বেরিয়ামের সর্বশেষ মানে শক্তি স্তরে 2 জোড়া বা 4টি ইলেকট্রন থাকে, কিভাবে এটা একটু বুঝাই দিন তো। হ্যাঁ, এটাই দেখতে থাকো, তারপর দেখো, দেখতে থাকো একটু। এই তোমার ওই প্রশ্নের উত্তর দিতে গেলে আমি পুরো ক্লাস শেষ করতে পারবো না। দেখো এটা খেয়াল করো, আগে সমযোজী বন্ধনটা চেষ্টা করো দেখার জন্য। তুমি এটা শুনতে পাচ্ছ কিনা তাই দেখো।
আগের ক্লাসে আয়নিক বন্ড পড়ানো হয়েছিল, সেটার কিছু অংশ দেখানো হচ্ছে, দেখো। ইলেকট্রন শেয়ার যেটা আজকের পড়ানোর বিষয়, সেখানে গেছে কার্বন এবং অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কার্বন অক্সিজেনের সাথে। এখানেও কার্বনের সাথে ডাবল বন্ড প্রয়োগ করেছে, এটাও সমযোজী বন্ধন। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড করতে পারে সমযোজী বন্ধনে। দেখো আয়নীকরণ শক্তি আলাদাভাবে আমি দেখাইছি। যেমন গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে সেই মৌলের আয়নীকরণ শক্তি বলে। একে ইআই দ্বারা প্রকাশ করা হয়। এর মান সর্বদা ধনাত্মক হয়। যেমন সোডিয়াম থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিলে 496 কিলোজুল পার মোল তাপমাত্রা, অর্থাৎ এক মোলের জন্য এক মোল সোডিয়াম ধনাত্মক আয়ন তৈরি করতে আমাদের এতটুকু শক্তির প্রয়োজন হয়। ধাতু সমূহের আয়নীকরণ শক্তি স্বভাবত কম, কিন্তু অধাতু সমূহের আয়নীকরণ শক্তি অপেক্ষাকৃত বেশি। দেখো ইলেকট্রন কিভাবে, এই যেমন সোডিয়াম আয়ন থেকে একটা ইলেকট্রন সরিয়ে সোডিয়াম ধনাত্মক আয়ন তৈরি হয়। এই ক্ষেত্রে এই শক্তি প্রয়োগ করে, শক্তি দিয়েই এই পজিটিভ আয়ন বা আয়নাইজেশন করা হয়। ইলেকট্রন আসক্তি কি দেখো, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে
প্রত্যেকে একটা করে ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, এখানে কিন্তু শক্তির প্রয়োজন হচ্ছে না, বরং আরো শক্তি তারা ছেড়ে দিচ্ছে যদি ইলেকট্রন গ্রহণ করে সে তাকে সেই মৌলের তাকেই ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। যেমন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে তার এই এতটুকু শক্তি 328 কিলোজুল পার মোল শক্তি সে ছেড়ে দেয়। দেখো তড়িৎ ঋণাত্মকতা একটা শব্দ আছে, কোন সমযোজী যৌগের অণুতে দুইটি মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে একটি পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। যেমন পানির অণু এইচ ও এইচ, এখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান আমরা তড়িৎ ঋণাত্মকতার মান নির্দিষ্ট প্রত্যেক পরমাণুর, হাইড্রোজেনের হলো 2.1, অক্সিজেনের হলো 3.5, ফলে বন্ধন ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে বেশি টেনে নিয়ে আংশিক ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জে চালিত হয়। এ ধরনের যৌগকে পোলার যৌগ বলে। দেখো পোলার যৌগের একটা কিভাবে তৈরি হয় তার জন্য একটা দিয়ে দিয়েছি আমি, ভিডিও দিয়েছি, পানির ক্ষেত্রে দেখাইছি। দেখো এটা অক্সিজেনের মাথায় যে চিহ্ন দিচ্ছে এটা আংশিক ঋণাত্মক চার্জ দিয়ে বোঝানো, চার্জ বোঝানো হয় মাইনাস ডেল্টা, এরা আংশিক ঋণাত্মক আর এরা আংশিক ধনাত্মক, পার্শিয়াল চিহ্ন এটা বলা হয় আংশিক ডেল্টা, ডেল্টা প্লাস ছোট ডেল্টা আর কি। পার্শিয়াল নেগেটিভ মানে আংশিক, পার্শিয়াল অর্থ হলো আংশিক নেগেটিভ চার্জ, আংশিক নেগেটিভ চার্জ, আংশিক ধনাত্মক চার্জ। এবার দেখো সমযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সমযোজী যৌগসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম, অধিকাংশ সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, সমযোজী যৌগসমূহ বিদ্যুৎ অপরিবাহী, সমযোজী যৌগসমূহ দহনে অবশেষ থাকে না।
দেখো আমি বাড়ির কিছু কাজ দিয়েছি, এগুলো তোমরা অ্যাসাইনমেন্টের মতোই, কিন্তু অ্যাসাইনমেন্ট আমি আর এর নিচে দিয়েছি। এটা শুধু সমযোজী বন্ধনের জন্য। সমযোজী বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, আয়নীকরণ শক্তি কাকে বলে, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা কি, পোলার যৌগ ও পোলারিটি কি। দেখো স্যার এটা কি এইবার এবার খেয়াল করো, নবম শ্রেণীর এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে 7 তারিখের মধ্যে যে জিনিসটা তোমাদেরকে লিখে জমা দিতে হবে সেটা কি দেখো আসছে। প্রথম অ্যাসাইনমেন্ট যেটা তোমার সরকার দিয়েছে, তোমাদেরকে তোমরাও এটা ইসে ওয়েবসাইটে গেলে তুমি দেখতে পাবে। আলিয়া মাদ্রাসা থেকেও তো মানে আলিয়া মাদ্রাসার ওয়েবসাইটে যদি দেয় সেখানেও দেখতে পারবে, এমনি তো সরকারি ভাবে দেশেই বিভিন্ন পত্রিকা দিচ্ছে। তবুও আমি আলাদাভাবে রসায়নের জন্য তোমার দিচ্ছে। দেখো বিষয়টা নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্টের অর্থ কি, নির্ধারিত কাজ। এই নির্ধারিত কাজটা তোমার কি দিয়েছে দেখো, হাতে কলমে কাজের মাধ্যমে খাদ্য লবণ ও বালির মিশ্রণ থেকে উপাদান সমূহ পৃথক করো এবং নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। এক, এ পরীক্ষণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, এখানে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে এটা তোমার দেখতে হবে, লিখতে হবে। দুই, কাজের ধারাবাহিক বর্ণনা কর, মানে তুমি এই যে খাদ্য লবণ এবং বালির মিশ্রণকে পৃথক করবে, কিভাবে করবে তা তোমার একটা বিবরণ দাও। এর ধারাবাহিক বিবরণ দিতে হবে, মানে ধারাবাহিক, তুমি উল্টো পাল্টা না, আগে পরে করলে হবে না, স্টেপ বাই স্টেপ লিখতে হবে। কিন্তু এর জন্য তোমার মূল্যায়ন করা হবে যেভাবে যেভাবে তুমি চাওয়া হয়েছে তা যদি লিখতে পারো। 3 নম্বরে দেখো, পরীক্ষণের উপর তোমার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত ব্যাখ্যা করো। এই যে পরীক্ষা করে তুমি কি কি পর্যবেক্ষণ করলে আর কি বা সিদ্ধান্ত নিতে পারো, নিলে এইটা তোমার লিখতে হবে। 4 নম্বরে, এ পরীক্ষণে তুমি কি সাবধানতা অবলম্বন করেছো, এই এই 4টা প্রশ্নের উত্তর লিখতে হবে। ওই যে হাতে কলমে কাজের মাধ্যমে খাদ্য লবণ ও বালির মিশ্রণ কিভাবে তুমি করবে, কেউ কি বলতে পারবে একজনও এই এই জিনিসটা? কেউ তোমাদের ভিতরে এই জিনিসটা বলতে পারবে কিনা কেউ? তোমরা কেউ একজন বলতে পারো কিনা দেখো। কে যেন প্রশ্ন করেছিলে বেরিলিয়াম ক্লোরাইড সম্পর্কে, সে বলো। বেরিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু কোনটি সেটা জিজ্ঞেস করেছিল। আমি তো দ্রুত এই ক্লাসের জন্যই বলি নাই। এখানে তুমি সেই সেই এই প্রশ্নটা বলো যে কিভাবে কাজগুলো করতে পারো। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ ছাত্ররা? তোমরা শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, তো এই যে বলছি কি যে কাজের মাধ্যমে খাদ্য লবণ ও বালির মিশ্রণ থেকে উপাদান কিভাবে পৃথক করবে, এইটা তোমাদের জানা আছে কিনা? যদি না জানা থাকে তাহলে আমি বলে দিচ্ছি। দেখো এই বিষয়টা আপনি আমি বলে বলেন। দিচ্ছি। লবণ ও বালি এই দুটোকে তুমি যেহেতু লবণ কি খাদ্য লবণের সংকেত কি, কে বলতে পারবে? খাদ্য লবণের সংকেত কি, খাদ্য লবণ কোনটা তাই বলো, কে বলতে পারবে? H2S, না। হ্যাঁ বলো। H2O, না। খাদ্য না, না। লবণের, তুমি এই যে জানো না অথচ বেরিয়াম ক্লোরাইড সম্পর্কে প্রশ্ন করলা। বেরিয়ামের সংখ্যা প্রতীক কি বলো? যে প্রশ্ন করেছিল আমি খেয়াল করিনি কে করেছো, বেরিয়ামের প্রতীক কি? আচ্ছা যাক, খাদ্য লবণ হলো সোডিয়াম ক্লোরাইড NaCl। খেয়াল করো, খাদ্য লবণ কি যেটা আমরা খাই, এটার সংকেত হলো NaCl, সোডিয়াম ক্লোরাইড। বুঝতে পারছো? এই সোডিয়াম ক্লোরাইড তুমি নেবে আর বালি নেবে, এই বালি বাসায় করবে কিন্তু এই কাজটা খেয়াল করো। খাদ্য লবণ নেবে এবং বালি নেবে, নিয়ে মিক্সার করবে। মিক্সার করে কি করবে, ভালো করে মিক্সার করলে করে তুমি পানি দেবে, পানি দিয়ে এটারে দ্রবণ করবে। পানি দিয়ে ভালো করে দ্রবণ করে কি করবে, ছাকবে, ছাকনি পেপার দিয়ে ছাকবে। তাহলে কি হবে, পানি নিচে চলে যাবে না, পানি নিচে চলে যাবে আর বালি উপরে পড়ে থাকবে। এই যে পানি এবং বালি এবং এটা বইয়ে আছে এই পদ্ধতি, কিন্তু এটা সিস্টেম পাল্টাই দিয়েছে, নামটা পাল্টাই দিয়েছে। বইয়ে এটা আছে, এই ধরনের পৃথকীকরণ আছে বইতে। 1, 2, 3 নম্বর অধ্যায়ে পাবে তুমি, 2য় নম্বর অধ্যায়ে পাবে।
তাহলে এই খাদ্য লবণ ও বালির মিশ্রণকে তুমি দ্রবণ করে তুমি ছাঁকবে, একটা ইসি নিয়ে ছাঁকবে, ছাঁকনি পেপার। এটা ল্যাবরেটরি হলে বেশি ভালো হয়। ল্যাবরেটরিতে হলো ফিল্টার পেপার পাওয়া থাকে, ফিল্টার পেপার ফানেল পেপারে দিয়ে ফানেলের কোনো কিছু বিকার টিকার রেখে বিকারের উপরে ফানেল দিয়ে ত্রিপতি স্ট্যান্ডের সাহায্যে ফানেল ব্যবহার করে তুমি এটা সেকে নিচে পানি তরল বস্তু চলে যাবে নিচে, আর ছাঁকনি পেপারে কি থাকবে, বালি থাকবে। তাহলে এভাবে কিন্তু তুমি ছাঁকন প্রক্রিয়ায় তুমি বালিটাকে পৃথক করে ফেললে। এইবার তুমি খাদ্য লবণ পেতে চাও, এখানে কি করবে, এখানে হলো খাদ্য লবণটাকে তুমি কিন্তু তাপ দেবে। ওই যে পরিস্কৃত রয়েছে নিচে যে তরল রয়েছে, এটা তো পানির সাথে লবণ মিশে রয়েছে। এখন এখন তুমি এটাকে তাপ দেবে, তাপ দিয়ে তুমি তাপ দিতে থাকবে, দিয়ে ঘনীভবন করবে, অর্থাৎ তাপ দিয়ে বাষ্পীভবন করবে, তাই না? বাষ্পীভবন করলে পানি উড়ে যাবে, থাকবে না, পানি থাকবে না, শুধু সোডিয়াম ক্লোরাইড যেটা দিছিলে খাদ্য লবণ ওটা পড়ে থাকলো, এই পৃথক হয়ে গেল। এইটাই হলো ধারা, এইটাই তুমি করবে হাতে কলমে বাসায়। এখন যে করবে, এই যে আমার এই ইসের পরে তুমি করবে বাসায়, যে এটা পারবে কিনা করে, এই দেখো তুমি 1 2 3 4টা প্রশ্নের উত্তর আছে, এইটা তুমি লিখে এই 7 তারিখের মধ্যে তুমি জমা দেবে। তাহলে তোমার এই প্রথম অ্যাসাইনমেন্ট রসায়নের হয়ে গেল।